তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেউ ভিডিওটা টানবে না, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু কমন পাবা ইনশাআল্লাহ। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে দেখো তোমাদের প্রশ্ন এসেছে যে উদ্ভিদ কোন ধরনের পানি মূল দ্বারা শোষণ করে। তো তোমাদের একটা কথা প্রথমে বলে দিই, এখানে যে উত্তরগুলো দেওয়া রয়েছে এগুলো হচ্ছে 100% সঠিক নাও হতে পারে, আর অনেকগুলো সঠিক হতে পারে। তো তোমরা এই উত্তরগুলো সঠিকভাবে নিবা না, আমি তোমাদেরকে হচ্ছে উত্তর দিয়ে দিব একদম 100% কারেক্ট উত্তরগুলো। এজন্য তোমরা যারা হচ্ছে উত্তর পেতে চাও সবাই ভিডিওটা হচ্ছে দেখার পরে আমাদেরকে কমেন্ট করবে, আমরা কমেন্টেও জানিয়ে দিতে পারি অথবা নতুন কোনো একটা ভিডিও দিতে পারি। এজন্য সবাই আমাদের সাথেই থাকবা ভালোভাবে উত্তর এবং সঠিক উত্তর পাওয়ার জন্য। তো এখানে দেখো অপশনে দেওয়া রয়েছে 1 নম্বরে জলীয় বাষ্প, কৈশিক জালিকা, অভিকর্ষীয় পানি। ঘ নম্বরে দেওয়া রয়েছে ভূগর্ভস্থ পানি। তো এইটা ছিল 1 নম্বর। তারপরে 2 নম্বর বলা হয়েছে উদ্ভিদের পাতায় গ্যাস বিনিময়ের জন্য তৈরি হয় কোনটি। অপশনে দেওয়া রয়েছে স্ট্রোমা, স্ট্রোমাটা, লেন্টিসেল, কিউটিকল। এটা হচ্ছে 2 নম্বর। তারপরে হচ্ছে 3 নম্বর দেখো লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি। এখানে দেওয়া রয়েছে ক নম্বরে অস্থিমজ্জা, খ নম্বরে হৃৎপিণ্ড, গ নম্বরে ফুসফুস এবং ঘ নম্বরে মস্তিষ্ক দেওয়া রয়েছে। তাহলে 3-এর প্রশ্ন কী ছিল, লোহিত রক্তকণিকার উৎপত্তি স্থল কোনটি। আশা করি তোমরা 1, 2 ও 3 বুঝতে পেরেছ। তো চলো 4 নম্বরটা ভালোভাবে দেখি। তো প্রিয় বন্ধুরা, এখানে 4 নম্বর দেখো, এখানে বলা হয়েছে আকস্মিক কিডনি অকেজো হতে পারে। এখানে তোমাদের বহু নির্বাচনী অভিক্ষা। তো 1 নম্বরে দেওয়া রয়েছে ডায়রিয়া হলে, উচ্চ রক্তচাপ হলে, অতিরিক্ত রক্তক্ষরণ হলে। তো এখান থেকে তোমাদের যে কয়েকটা সঠিক ওগুলো দাগাতে হবে। 1, 2 হতে পারে, 1, 3 হতে পারে, 2 ও 3 হতে পারে, অথবা 3টাও হতে পারে। তো তারপরে দেখো বলা হয়েছে 5 ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন। ডাবের পানিতে পাওয়া যায় কোন হরমোন। ক নম্বরে বলা হয়েছে অক্সিন, খ নম্বরে জিবেরেলিন, গ নম্বরে সাইটোকাইনিন, ঘ নম্বরে ইথিলিন। তো তোমরা যারা এই সঠিক উত্তরটা জানো তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দিবা, তাহলে তোমার মাধ্যমে কিন্তু অনেকেই জেনে যাবে। আর যারা জানো না তারা উত্তর আমাদের কাছে চাইবে, আমি ইনশাআল্লাহ সঠিক উত্তরটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তারপরে দেখো এখানে 6 নম্বর তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে অস্থিতে কত ভাগ পানি থাকে। অস্থিতে কত ভাগ পানি থাকে, 20 থেকে 30 ভাগ, 30 থেকে 40 ভাগ, 40 থেকে 50 ভাগ, নাকি ঘ নম্বর 50 থেকে 60 ভাগ। এটা হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্ন ছিল যে অস্থিতে কত ভাগ পানি থাকে। তো আশা করি তোমরা হচ্ছে 4, 5, 6 এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছ। তো চলো এর পরবর্তীতে আমরা প্রশ্নগুলো দেখি। তো প্রিয় বন্ধুরা দেখো এখানে আমাদেরকে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এই উদ্দীপকের আলোকে আমাদের 7 এবং 8 নং প্রশ্নের উত্তর করতে হবে। তো এখানে বলা হয়েছে মানবদেহের শ্বসনতন্ত্রের একটি অঙ্গ রয়েছে যা গলবিলের নিচে ও শ্বাসনালীর উপরে অবস্থিত। এর উপরে একটি বিশেষ আকৃতির ঢাকনা থাকে যাকে উপজিহ্বা বলে। তো শ্বাস নেওয়ার সময় এটি খোলা থাকে এবং আহারের সময় এটি বন্ধ থাকে। তো এটা হচ্ছে তোমাদের উদ্দীপক দেওয়া আছে এবং তোমাদের 7 নংয়ে প্রশ্ন করেছে যে উদ্দীপকে উল্লেখিত অঙ্গটির নাম কি। ক নম্বরে বলা হয়েছে গলবিল, খ নম্বরে ষড়যন্ত্র, গ নম্বরে শ্বাসনালী এবং ঘ নম্বরে ব্রঙ্কাই। তো আশা করি এটা খ নম্বরে উত্তর হবে। তারপরে তোমাদেরকে আমি হচ্ছে তোমরা চ্যানেলে চোখ রাখবা, তোমাদেরকে সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপরে দেখো তোমাদের 8 নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত ঢাকনাটির আকৃতি কীরূপ, গোলাকার, বৃত্তাকার, মাকড়সার জালের মতো, নাকি জিহ্বা আকৃতির। এটা হচ্ছে তোমাদের 8 নং প্রশ্ন ছিল। তারপরে 9 নং প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া, ভৌত, জৈব, জৈব রাসায়নিক, নাকি রাসায়নিক। আশা করি তোমাদের ক নম্বরটাই উত্তর হবে। তো এই 9 বলা হয়েছিল যে ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া। তো আশা করি তোমরা এই 3টে প্রশ্ন বুঝতে পেরেছ। তারপর দেখো তোমাদেরকে হচ্ছে 10 নংয়ের প্রশ্ন করা হয়েছে ইউরিয়া কোথায় তৈরি হয়, বৃক্কে, যকৃতে, দেহকোষে, রেনাল ধমনীতে। তো 10-এর উত্তর কী হবে, 10-এর উত্তর হবে ক বৃক্কে। তো ইউরিয়া কোথায় তৈরি হয়, ইউরিয়া তৈরি হয় হচ্ছে বৃক্কে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছ। তারপর 11 নং প্রশ্নে দেখো এখানে বলা হয়েছে অনুচক্রিকা, সেটা কি গোলাকার, ডিম্বাকার, নাকি বড় আকার, নাকি 3টাই সঠিক। তো এখানে যেটা যেটা সঠিক তোমরা সেগুলোর অ্যান্সার করবা, 3টা হলে ঘ নম্বর 1, 2 ও 3 দিবা। তো চলো তারপরে দেখি। তো প্রিয় বন্ধুরা এখানে দেখো 12 নং প্রশ্ন বলা হয়েছে
তো তোমাদের একটু হচ্ছে বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু তারপরেও এই জন্য তোমাদেরকে বলেছিলাম তোমরা না টেনে দেখবা। তোমাদের এখানে আমি একটু বলে দেবো, যারা হচ্ছে ভালোভাবে দেখতে পারতেছো না আমার কথা শুনে তোমরা লিখে নিবা এবং বই থেকে প্রশ্নগুলো বের করবা। তো এখানে বলা হয়েছে যে 12 নং, উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন মাধ্যমে? উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে নিচের কোন মাধ্যমে? বুঝতে পেরেছ? তো এখানে ক নম্বরে দেওয়া রয়েছে অক্সিন, খ নম্বরে সাইটোকাইনিন, গ নম্বরে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এবং ঘ নম্বরে ফ্লোরিজেন। তো এটা তোমরা ফ্লোরিজেন হওয়ার সম্ভাবনা বেশি, তারপরে তোমরা বই থেকে এটা বের করে নিবা। তারপরেও তোমাদের হচ্ছে কমেন্ট করবা, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। তো 13 নং প্রশ্নে বলা হয়েছে মধ্য মস্তিষ্কের পিছনের অংশের নাম কি? এখানে বলা হচ্ছে মেডুলা অবলাঙ্গটা, তারপরে হচ্ছে মেজেনিস নাকি একটা লেখা বলা, আমিও বুঝতে পারতেছি না। তো তারপরে দেখা হচ্ছে পন্স মেবি লেখা রয়েছে। এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের পিছনের অংশের নাম কি? এটা তোমাদের যে চ্যাপ্টারই তোমরা একটু রিডিং পড়লেই পেয়ে যাবা। তারপরে দেখো তোমাদের 14 নং প্রশ্নে বলা হয়েছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? ক নম্বরে বলা হয়েছে ষড়যন্ত্র, খ নম্বরে বলা হয়েছে শ্বসনালী এবং হচ্ছে শ্বসননালী, তারপরে হচ্ছে গ নম্বরে বলা হয়েছে বায়ুথলি এবং ঘ নম্বরে বলা হয়েছে ফুসফুস। তো তোমাদের শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি সেটা হচ্ছে প্রশ্ন করা হয়েছে। তারপর 15 নঙ্গে বলা হয়েছে দেখো মানবদেহের বিষাক্ত পদার্থ নিঃসৃত হয় কোন তন্ত্রের মাধ্যমে? সেটা কি পরিপাকতন্ত্র, শ্বসনতন্ত্র, রেচনতন্ত্র নাকি পৌষ্টিকতন্ত্র? এটা ছিল 15 নং প্রশ্নের। তারপরে দেখো বন্ধুরা 16 নং প্রশ্নে বলা হয়েছে অস্থির মতো শক্ত যোজক কলার ভিন্ন রূপ, উদাহরণ। তারপরে দেখো নিচে উদাহরণ জ্ঞানের পিণ্ড নাকি একে বলা হয়েছে, আমি এটা বুঝতে পারতেছি না। তো এটা হচ্ছে 2 ও 3, এটা সঠিক বলা হয়েছে। তো আশা করি এটা সঠিক হবে। তরুণাস্থি, তোমরা তরুণাস্থির যে বইয়ে যে তোমাদের ব্যাখ্যা দেওয়া রয়েছে উদাহরণ, সেগুলো পড়লেই তোমরা বুঝতে পারবা। তো চলো এর পরবর্তী প্রশ্ন দেখা যাক। তো দেখো বন্ধুরা এখানে তোমাদের 17 নং প্রশ্নে বলা হয়েছে কোনটির রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়? সেটা কি ব্যাপন, অভিস্রবণ, প্রসেদন নাকি শোষণ? তোমরা যারা ভালোভাবে দেখতে পারতেছো না আমার কথা শুনেও লিখে নিতে পারো, কোনটি রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়। তারপরে দেখো 18 নং প্রশ্নে বলা হয়েছে মানবদেহের রেচন অঙ্গ কোনটি? ফুসফুস, সুষুম্নাকাণ্ড, বৃক্ক নাকি হৃৎপিণ্ড? তোমরা হচ্ছে যারা ভিডিও রেজলিউশন বাড়িয়ে নিতে পারো না তারা আমার কথা শুনে লিখে নিবা, বই থেকে বের করে পড়বা। তারপরে হচ্ছে কমেন্ট বক্স চেক করবা, আমি ইনশাল্লাহ দিয়ে দিব, আর সাবস্ক্রাইব করে রাখবা, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের উত্তরসহ দিয়ে দিব। এটা তোমার 18 নম্বর বুঝতে পেরেছো। তারপরে 19 নং প্রশ্ন দেখো অটোলাইসিস অফ এরকম একটা কিছু বলা হয়েছে। তো 1 নম্বরে বলা হয়েছে শরীরের শর্করা বিপাকে সহায়তা করে, ইনসুলিন হরমোন নিঃসরণ করে, স্নেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে কোনটা সঠিক হবে, কোনগুলো সঠিক হবে সেটা জানাতে বলা হয়েছে। তারপর দেখো 20 নং প্রশ্নে বলা হয়েছে সালোক সংশ্লেষণের কোনটির প্রয়োজন নেই? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, ওজোন আর হচ্ছে আলো নাকি পানি? কার্বন ডাইঅক্সাইড, ওজোন দেওয়া রয়েছে O3 অথবা দেওয়া রয়েছে, তারপরে দেখো আলো নাকি পানি, কোনটির প্রয়োজন নেই সেটা বলা হয়েছে। তারপরে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং বলা হয়েছে উদ্দীপকটি পরে 21 এবং 22 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে বলা হয়েছে 60 বছরের রহিমা বেগম হাত পায়ের ব্যথার জন্য তেমন কোনো কাজ করতে পারে না। চিকিৎসক বলেছেন তার শরীরে ক্যালসিয়ামের অভাবে অস্টিওলিসিস রোগ হয়েছে। তোমাদের প্রশ্ন করেছে যে রহিমা বেগমের উক্ত রোগের লক্ষণ কোনটি? অস্থির পুরুত্ব বেড়ে যাওয়া, অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া, কোমরে ব্যথা অনুভব করা নাকি পেশি শক্তি বাড়ানো? এটা হচ্ছে তোমরা অ্যান্সার করবা। তারপরে 22 নং প্রশ্ন বলা হয়েছে রহিমা বেগমের উক্ত রোগটি প্রতিরোধের উপায় কী? বুঝতে পেরেছো? তোমরা এটা ভালোভাবে পড়ে নিবা, তারপরে হচ্ছে অ্যান্সার করবা। তারপর দেখো বন্ধুরা তোমাদেরকে বলা হয়েছে ফ্লুইড অফ লাইফ বলা হয় কোনটিকে? ক নম্বরে দেওয়া রয়েছে প্রোটোপ্লাজমকে, পানিকে, নিউক্লিওপ্লাজমকে নাকি রাইবোজোমকে? কোনটিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়? তারপর 24 নং প্রশ্নে বলা হয়েছে বীজহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? জিবেরেলিন, সাইটোকাইনেসিস, অক্সিন নাকি ফ্লোরিজেন? তারপরে সর্বশেষ তোমাদেরকে দেখো 25 নং প্রশ্নে বলা হয়েছে মূত্রে পানির পরিমাণ কত ভাগ? 80 ভাগ, 90 ভাগ, 70 ভাগ নাকি 60 ভাগ?
তো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা হচ্ছে 1 থেকে 25 নং যে নৈর্ব্যক্তিক এমসিকিউর প্রশ্নগুলো ছিল তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যেগুলো ভালোভাবে দেখতে পারোনি আশা করি আমার কথার মাধ্যমেও তোমরা সেটা বুঝতে পেরেছো। তো চলো এখন হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নটা দেখে আসি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের হচ্ছে জীববিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন মার্ক থাকবে হচ্ছে 40 মার্ক। তোমাদের 4টে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে। সেখানে তোমাদেরকে 1 নম্বরে বলা হয়েছে যে মারুফ সাহেবের মাথা ব্যথা, বুক ধড়ফড় এবং অস্থিরতা ভাব রয়েছে। অন্যদিকে ছেলে আবিদের ত্বকে লালচে ভাব, গিটে ব্যথা ও ফুলে যাওয়া দেখা যাচ্ছে। তারা ডাক্তারের শরণাপন্ন হলে। তোমাদের ক নম্বরে প্রশ্ন করেছে যে ব্লাড গ্রুপ কী, এবং খ নম্বরে বলেছে শ্বেত রক্তকণিকা কীভাবে দেহকে রক্ষা করে, এবং গ নম্বরে বলেছে মারুফ সাহেবের সমস্যার প্রতিকার বর্ণনা করো, এবং ঘ নম্বরে বলেছে উল্লেখিত সমস্যা দুটির মধ্যে কোনটি অনিরাময়যোগ্য, যুক্তিসহ ব্যাখ্যা করো। তারপর চলো 2 নং প্রশ্ন দেখা যাক। তোমাদের 2 নং প্রশ্নে একটা হচ্ছে চিত্রের মতো দেওয়া রয়েছে প্রাণীকুল এবং উদ্ভিদকুল এ ও বি দেওয়া রয়েছে, এবং মাঝখানে লেখা রয়েছে গ্যাস বিনিময়। এবং তোমাদের ক নম্বরে প্রশ্ন করেছে যে C4 উদ্ভিদ কী, খ নম্বরে প্রশ্ন করা হয়েছে ফটোফসফোরাইলেশন বলতে কী বোঝায়, গ নম্বরে বলেছে যে চিত্রের এ অংশের প্রক্রিয়াটি দিবারাত্র সম্পন্ন হয় কেন, সেটা ব্যাখ্যা করো। এবং তোমাদের ঘ নম্বরে বলা হয়েছে চিত্রের এ ও বি এর পারস্পরিক ক্রিয়ার পরিবেশের ভারসাম্য রক্ষিত হয়, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। তো এটা ছিল তোমাদের 2 নম্বর। তারপরে দেখো 3 নম্বর একটা চিত্র দেওয়া রয়েছে, চিত্রটার নাম হচ্ছে এক্স চিত্র, এবং এ অংশ একটা হচ্ছে খণ্ডায়িত করা হয়েছে, এবং সেখানে ক নম্বরে প্রশ্ন করা হয়েছে যে অস্টিওব্লাস্ট কী, এবং খ নম্বরে প্রশ্ন করেছে মৌল বিপাক শক্তি বলতে কী বোঝায়, গ নম্বর বলেছে উদ্দীপকের এ চিহ্নিত অঙ্গের কার্যকরী এককের গঠন বর্ণনা করো, এবং ঘ নম্বর বলেছে চিত্র এক্স দেহ থেকে বর্জ্য পদার্থ অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা বিশ্লেষণ করো। তোমরা যারা তাড়াতাড়ি পড়তে চাও তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নিয়ে তোমরা বই থেকে অথবা যে কোনো গাইড থেকে এই ক খ এগুলো বের করে নিয়ে তাড়াতাড়ি পড়ে ফেলবা। আর যাদের হচ্ছে কোনো গাইড নেই, কোনো কিছু নেই, তারা পড়তে অসুবিধা হলে আমাকে হচ্ছে কমেন্ট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করবো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য, যদি তোমরা ভালো রেসপন্স করো। তো আশা করি তোমরা 2 ও 3 নং প্রশ্ন বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। এখানে দেখো 4 নং প্রশ্নে বলা হয়েছে ইমনের বাবার বয়স 70 বছর, সে অনেক দিন যাবৎ অস্থির সমস্যায় ভুগছে। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করে বলল যে সে ক্যালসিয়ামের অভাবজনিত রোগে ভুগছে। ডাক্তার তাকে ক্যালসিয়াম ও ভিটামিন ডি খাবার গ্রহণ করতে বললেন। তো এখানে দেখো ক নম্বরে বলা হয়েছে আর্থ্রাইটিস কী, এবং খ নম্বরে বলা হয়েছে তরুণাস্থি বলতে কী বুঝো, এবং গ নম্বরে বলা হয়েছে ইমনের বাবার যে রোগ হয়েছে তার লক্ষণগুলো আলোচনা করো, এবং ঘ নম্বরে বলেছে উল্লেখিত রোগটি কাদের হবার সম্ভাবনা বেশি এবং এটি কিভাবে প্রতিকার ও প্রতিরোধ করা যায় সেটা বিশ্লেষণ করো। তো প্রিয় বন্ধু, এটা ছিল 4 নাম্বার। তারপর দেখো 5 নাম্বার বলা হয়েছে যে হঠাৎ করে আঙ্গুলে সূচ ফুটলে আমরা দ্রুত হাতটি উদ্দীপনার স্থান থেকে সরিয়ে নিই। আমরা এই ব্যথা অনুভব করি একটা বিশেষ টিস্যুর মাধ্যমে, এবং এই ঘটনাটি একটা আকস্মিক ক্রিয়া দ্বারা ঘটে। তো প্রিয় বন্ধুরা, এখানে ক নম্বরে বলা হয়েছে যে প্রত্নতত্ত্ববিদ্যা বলতে কী বোঝায়, খ নম্বরে বলা হয়েছে অ্যান্টিবায়োসিস বলতে কী বোঝায়, এবং গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত টিস্যুটির গাঠনিক ও কার্যকরী এককের সচিত্র বর্ণনা করো, মানে চিত্রসহ বর্ণনা করো, এবং ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আকস্মিক ঘটনাটি একটি বিশেষ ক্রিয়া দ্বারা সম্পন্ন হয়েছে, সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, তোমরা হচ্ছে 4 ও 5 নং প্রশ্ন শুনলা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো চলো পরবর্তীতে যাওয়া যাক। এখানে দেখো প্রিয় বন্ধুরা 6 নম্বরে একটা চিত্র দেওয়া রয়েছে, উদ্ভিদ ও প্রাণীকুল এবং সালোক সংশ্লেষণের একটা চিত্র দেওয়া রয়েছে। তো এখানে ক নম্বরে বলা হয়েছে যে শ্বসন কাকে বলে, এবং খ নম্বরে বলা হয়েছে রাতের বেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট দেখা দিতে পারে কেন, এটা তোমাদের হচ্ছে খ নম্বর 2 মার্ক। এবং গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত চিত্রের এ ও বি এর বিনিময় কিভাবে অব্যাহত থাকে তার ব্যাখ্যা দাও। এ বি যে দেওয়া রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপরে ঘ নম্বরে দেওয়া রয়েছে অক্সিহিমোগ্লোবিন নামক যৌগ গঠনে উদ্দীপকে চিত্রের এ চিহ্নিত উপাদানটির ভূমিকা বিশ্লেষণ করো। এটা ছিল তোমাদের 6 নং প্রশ্ন। তো বন্ধুরা, তারপরে দেখো 7 নম্বরে একটা চিত্র দেওয়া রয়েছে,
তো এখানে বলা হয়েছে ক নম্বরে যে সিন্যাপস কি, এটা হচ্ছে তোমাদের জ্ঞানমূলক 1 মার্কে। তারপরে খ নম্বরে বলা হয়েছে ডোপামিন বলতে কি বুঝো, ডোপামিন বলতে কি বুঝো। তারপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের উল্লেখিত চিত্রের এস ও আর চিহ্নিত, দেখো চিত্রে এস ও আর দেওয়া রয়েছে, তো এস আর চিহ্নিত এর অংশ এর মধ্যে কার্যগত পার্থক্য কী সেটা ব্যাখ্যা করো। এবং ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত অঙ্গাণুটি দেহের ভারসাম্য রক্ষায় কী ধরনের ভূমিকা পালন করে সেটাও বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন 1 থেকে 7টা, এর ভিতর তোমাদের যে কোনো 4টা প্রশ্নের উত্তর করতে হবে 40 মার্ক। তো আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তোমরা যাদের গাইড আছে গাইড থেকে বের করে এগুলো পড়বা, আর যদি এর উত্তর বের করতে না পারো তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবা। আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, এখন হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে, যেটার মান হচ্ছে 10 মার্ক। যে কোনো তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 7টি দেওয়া রয়েছে, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে দেখো 1 নম্বরে বলা হয়েছে যে রক্তবাহিকায় রক্ত জমাট বাঁধে না কেন, 2 নম্বরে বলা হয়েছে রাতের বেলা বড় গাছের নিচে ঘুমানো উচিত নয় কেন। 3 নম্বরে বলা হয়েছে রেনাল টিউবিউলস কীভাবে গঠিত, এবং 4 নম্বরে বলা হয়েছে অস্থিকে রক্ত উৎপাদনের কারখানা বলা হয় কেন। 5 নম্বরে বলা হয়েছে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন। এবং 6 নম্বরে বলা হয়েছে শীতল বাতাস ফুসফুসে প্রবেশ করার পরও ক্ষতি করে না কেন। তো 7 নম্বরে বলা হয়েছে মস্তিষ্কের সেরিব্রাম কী কাজ করে। এই ছিল তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 7টা, এর মধ্যে তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো। অতএব তোমরা ভালোভাবে সাপোর্ট করবা, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবা, আর যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের কমেন্ট করে জানাবা, আমরা ইনশাআল্লাহ সবসময় তোমাদের পাশেই আছি। তো ঠিক আছে বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।